শুরু করব চ্যাপ্টার 2 অবিচ্ছিন্নতা বা সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতা, যেটাকে আমরা ইংলিশে বলবো কন্টিনিউটি বা ডিফারেন্সিবিলিটি। তো অবিচ্ছিন্নতা শুরু করার আগে আমাদের প্রথমে জানতে হবে যে অবিচ্ছিন্নতা জিনিসটা কী বা সন্ততাটা কী। ঠিক আছে, তো এর আগে আমরা ক্লাস 11-এ যেটা শিখেছিলাম, সন্ততা বলতে বোঝায় যে আমরা একটা গ্রাফ টানছি, গ্রাফে করলে সুবিধা হবে। গ্রাফে আমরা যদি এরকম একটা কোনো পয়েন্ট পাই, প্রত্যেকটা পয়েন্ট এরকম করে যদি পয়েন্ট পাই, এভাবে কোনো একটা পয়েন্ট, এইভাবে কোনো একটা সরলরেখা আমরা যদি টানি এবং সেই প্রত্যেকটা বিন্দু যদি একটা লাইনের উপর থাকে, কোথাও এই সরলরেখাটা কী হবে না, ভাঙবে না। ঠিক আছে, তো একবারে সোজাসুজি বরাবর চলতে থাকবে, কোথাও কিন্তু ভাঙবে না। যদি কোথাও না ভাঙে তাহলে বলবো যে প্রত্যেকটা এই যে আমরা পয়েন্টগুলো পাচ্ছি এবং সেই পয়েন্টগুলোর উপরে একটা কোথাও ভাঙছে না। ঠিক আছে, এভাবে চলতেই থাকছে, যতদূর পর্যন্ত যায় চলতে থাকছে, তখন এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে সন্ততা। ঠিক আছে, এটাকে বলবো না সন্তত বা প্রত্যেকটা বিন্দুতে গিয়ে সন্তত। কিন্তু যদি এরকম হয় যে আমরা আরেকটা গ্রাফ অঙ্কন করছি, যদি এরকম হয় এখান থেকে কোনো একটা, এখান থেকে আমরা আঁকছি, এখান থেকে কিছুটা গেল, যাওয়ার পর কি হলো, সেটা আবার ভেঙে গেল, এরকম হয়ে গেল। ঠিক আছে, যদি এরকম হয় বা এরকম হতে পারে, এখান থেকে শুরু করে এরকম করে গিয়ে আবার এই বিন্দুতে গিয়ে আবার এখান থেকে অন্যদিকে চলে গেছে, তাহলে কোনো একটা পয়েন্টে আমরা যে পয়েন্টে যে কাট করছে মানে ভেঙে যাচ্ছে, ঠিক আছে, যে পয়েন্টে ভেঙে যাচ্ছে সেই পয়েন্টটা কিন্তু কি বলবো, এখানে কিন্তু ভেঙে যাচ্ছে এটা কিন্তু, তাই তো। আর কিন্তু এখানে কোনো ভাঙেনি, এরা একদম সোজাসুজি বরাবর কিন্তু চলতে থাকছে। যখন সোজাসুজি বরাবর মানে কোনো এমন একটা মানে কন্টিনিউয়াসলি যখন আমরা চলে যাব, কোথাও আমরা ব্যাক করব না, তখন কিন্তু ওটাকে আমরা বলবো সন্তত। কিন্তু যখনই আমরা যাচ্ছিলাম কোথাও, এখান থেকে যাত্রা শুরু করে কোথাও যাচ্ছিলাম, গিয়ে কিন্তু আমরা কোনো আবার ব্যাক করলাম, এবার যে পয়েন্টটা আমরা ব্যাক করব সেই পয়েন্টে কিন্তু অসন্তত হয়ে যাবে। ঠিক আছে, এই যে ব্যাক করছি আমরা কিন্তু সোজাসুজি বরাবর যেতে পারছি না, কোথাও একটা পয়েন্টে গিয়ে ব্যাক করছি, তখন কিন্তু এটা এই পয়েন্টটার জন্যই কী হবে, এটা অসন্তত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সন্তত কথার অর্থটা কি, যে কোনো লাইন বরাবর আমরা সোজাসুজি বরাবর যদি চলে যাই, কোথাও থামবো না যখন, তখন ওটাকে আমরা বলবো সন্তত। কিন্তু এমন একটা সিচুয়েশন আসলো যে আমরা যাত্রা শুরু করলাম, যে কোথাও গিয়ে আবার কোনো একটা পয়েন্টে গিয়ে ব্যাক করে মানে কোনো একটা পয়েন্টে ব্যাক করলাম, যে পয়েন্টে ব্যাক করলাম সেই পয়েন্টে কিন্তু ওটা অসন্তত হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা কি ভগ্ন মানে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, যখন ভেঙে যায় তখন কিন্তু অসন্তত হয়, কিন্তু যখন ভাঙে না, সোজাসুজি বরাবর চলতেই থাকে, কোথাও থামবে না, এবার সোজাসুজি বরাবর যতদূর পর্যন্ত ওর বিস্তার ততদূর পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, তখন কিন্তু ওই পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ওরা সন্তত। আর যখনই কোনো পয়েন্টে ভেঙে যাবে তখন কিন্তু বলবো অসন্তত। তো কিছু কিছু ফাংশন, যেমন আমরা কোনো একটা ফাংশন যদি ট্রিট করি, যেমন f(x = x²), এই পয়েন্টে প্রত্যেকটা আমরা পয়েন্টগুলোতে কিন্তু আমরা কি পাবো, এখানে সন্তত পাবো। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টে, কারণ আমরা যে এক্সের, আমরা যদি এটা ধরে নিই যে y = fx, ঠিক আছে, আমরা যদি গ্রাফ যখন অঙ্কন করব y, আর এখানে আমরা ধরলাম একটা x, ঠিক আছে, y আর x। এবার এখানে যদি আমরা প্রত্যেকটা জায়গায় মানে এক এক করে যদি পয়েন্ট বের করি, এক্সের মান যদি আমি 1 ধরি, তাহলে 1² মানে কত হবে, 1² মানে এক্সের জায়গায় কিন্তু আমি 1 বসিয়েছি, তো 1² মানে কত হবে 1। এবার যদি এক্সের মান যদি 2 বসাই, তাহলে ওয়াইয়ের মান কত হবে, এখানে 2 বসাই, তাহলে 2² মানে কত, 4 হবে। ঠিক আছে, আমি যদি 3 নিই তাহলে কত হবে, 3² মানে কত হবে, 9 হবে। তো এরকম করে আমরা যদি গ্রাফ অঙ্কন করি, আমরা দেখতে পাবো কী হচ্ছে, এই যে এখানে কত পেয়েছি আমরা 1, তাই তো, 1 তার মানে আমি যদি ধরি এটা 1, এটাকে ধরলাম 2, এটা ধরলাম 3, এটা 4। ঠিক আছে, তো আমরা 1কে কত পেয়েছি, y অক্ষ বরাবর এটা 1 ধরলাম। ঠিক আছে, তাহলে এখানে এটা হচ্ছে 1, x অক্ষ বরাবর কত 1 পেয়েছি, আর y এর মান কত পেয়েছি 1 পেয়েছি, তাই তো। তাহলে x এর মান এখানে মানে কি, এটা x এর মান, তাহলে x এর ঘর বরাবর কত 1 গিয়েছি, আবার y এর মান কত গেছে 1, তার মানে এই পয়েন্ট হচ্ছে 1,1। আবার x এর মান কত 2, তাহলে x এর মান যখন 2 মানে 1 আর 2, তখন y এর মান কত 4, তার মানে এখান থেকে শুরু হবে 1 2 3 4 এরকম হবে।
আচ্ছা এক্সের মান যখন 3 তখন ওয়াই মান কত 9, তাহলে এভাবে এখানে ধরলো 9, ঠিক আছে, এভাবে 1 2 3 4 5 6 করে 9 হবে এখানে। তো এরকম করে আমরা আস্তে আস্তে যত দূর পর্যন্ত যাব এভাবে আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। তাহলে এই যে আমরা যদি এই পয়েন্টগুলো যুক্ত করে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মিলে যাবে, একটা নির্দিষ্ট বরাবর সরলরেখা বরাবর চলতেই থাকবে, ঠিক আছে, এভাবে বাড়তে থাকবে, কোথাও কিন্তু ভাঙবে না, ঠিক আছে। তাহলে এরকম পয়েন্টগুলোকে আমরা কিন্তু এই যে আমরা প্রত্যেকটা পয়েন্ট পাচ্ছি এবং প্রত্যেকটা সরলরেখা একদম সোজাসুজি বরাবর চলে যাচ্ছে, তাহলে এটাকে আমরা সেই প্রত্যেকটা বিন্দুতে আমরা কিন্তু কী পাবো, আমরা সন্তত পেয়ে যাবো। কিন্তু এরকম যদি একটা কোনো ফাংশন থাকতো এফ এক্স সমান 1/x, এরকম যদি একটা কোনো ফাংশন আমরা নিই, তাহলে এখানে আমরা দেখতে পাবো এটাকে যদি ধরি ওয়াই সমান এফ এক্স, এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমরা সন্ত পাবো না, কারণ এক্স ইকুয়াল টু এখানে যদি আমরা এক্স আর ওয়াই নিলাম, এক্স ওয়াইয়ের মান যদি আমি নিই, এখানে এক্সের মান যদি আমি 1 নিই, আচ্ছা প্রথমে 0 আসছি, এক্সের মান যদি 0 নিই তাহলে কিন্তু চলে আসবে প্রথমে অসংজ্ঞাত, ঠিক আছে, প্রথমে চলে আসছে কি অসংজ্ঞাত। এবার 1 ঠিক আছে, 1 যদি নিই তাহলে 1ই হবে, কারণ এক্সের মান যদি আমি 1 নিই তাহলে 1/1 মানে 1। আচ্ছা এক্সের মান যদি 2 নিই তাহলে কত হবে, এক্সের মান যখন 2 নিচ্ছি তখন কত হবে 1/2, এরকম রাস্তা যাবে। তবে আমরা তো একটা পয়েন্টে এমন একটা পয়েন্ট পাচ্ছি যেখানে কি পাচ্ছি অসংজ্ঞাত হয়ে আছে। তাহলে আমরা যে গ্রাফটা যখন অঙ্কন করব তখন কি হবে, মানে কোনো একটা এই যে 0 পয়েন্টে এভাবে প্রত্যেকটা 1 তাই তো, 1 যদি 1 হয় তাহলে এখানে 1 যদি হয় তাহলে এটা ধরো 1, 2 কত পেয়েছে হাফ, তাহলে 2 যখন হবে এখানে মানে হাফ মানে এই বিন্দুটা, ঠিক আছে, যখন 3 হবে তখন 1/3 আস্তে আস্তে কমবে এভাবে, তাই তো। কিন্তু আমরা যখনই এই যে এক্সের মান যখন 0 বসাচ্ছি তখন কত পেয়েছি অসংজ্ঞাত, তার মানে এই যে 0 পয়েন্টে কিন্তু একটা বিন্দুতে কিন্তু আমরা কী পেয়েছি অসংজ্ঞাত। যখনই কোনো পয়েন্টে আমরা অসংজ্ঞাত হয়ে যাবে তখন কিন্তু ওটা অসন্তত হয়ে যাবে, ঠিক আছে, ওখানে কিন্তু ব্রেক করে যাবে, আর ব্রেক করে গেলে কিন্তু ওটা অসন্তত হয়ে যাবে। সুতরাং এই এফ এক্স ইকাল টু 1/x যে পয়েন্ট পাচ্ছি সেটা কিন্তু ভগ্ন, মানে ভেঙে যাচ্ছে। আমরা কোনো এইভাবে প্রত্যেকটা এই যে আগের যেভাবে প্রত্যেকটা পয়েন্টকে এভাবে আস্তে আস্তে বেড়ে যাচ্ছিলো, এখানে কিন্তু সেরকম হচ্ছে না, এখানে কী হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে। কোন পয়েন্টে ভেঙে যাচ্ছে না, এক্স ইকাল টু 0 পয়েন্টে ভেঙে যাচ্ছে। সুতরাং এটাকে আমরা তখন কী বলবো অসন্তত বলবো, ঠিক আছে। এই গ্রাফটা কিসের অসন্তত গ্রাফের, আগেরটা যেটা পেলাম এটা কিছু কোন গ্রাফ, এটা সন্তত, সোজাসুজি বরাবর চলে যাচ্ছে কিন্তু এখানে ভেঙে যাচ্ছে, সুতরাং এটাকে বলবো অসন্তত। তাহলে আমরা জানলাম যে সন্তত গ্রাফের মাধ্যমে আমরা জানতে পারলাম যে সন্তত কেমন হয় এবং অসন্তত কেমন হয়, তার শর্তটা জানতে পারলাম। এবার আমরা জানবো যে কোনো একটা ফাংশন থাকলে, মানে এফ এক্স কোনো একটা ফাংশন তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে, ফাংশন দেওয়া থাকলে এবার সেই ফাংশন থেকে কোনো একটা পয়েন্টে আমরা কী করে সন্ততার সঙ্গটা বের করব সেটা আমরা জানবো এবার, ঠিক আছে। এবার আমরা দেখব যে সন্ততার সংজ্ঞাটা কী ছিল। আমরা বলছি এখানে লেখা আছে যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষককে সন্তত বলা হবে যদি, মানে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা পয়েন্টে এক্সের মান এ বলে দিয়েছে, তাই তো, এ মানে একটা পয়েন্ট, সে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনো একটা পয়েন্ট এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষককে সন্তত বলা হবে। সন্তত বলা হবে কথার অর্থ হচ্ছে যেটা আমরা এখনই জানলাম যে কোনো পয়েন্টে কি ব্রেক করবে না, একদম সোজাসুজি বরাবর চলে যাবে, ঠিক আছে। তো শর্তগুলো কিছু শর্ত আছে, যখন আমরা অঙ্কগুলো করব তো এই শর্তগুলো না হলে কিন্তু আমরা সন্তত বলবো না। তাহলে এই প্রত্যেকটা শর্ত কিন্তু মিলবে এখানে। তো ফার্স্ট যে শর্তটা আছে, যদি 1 নাম্বার বলেছে এফ এ সংজ্ঞাত হয়, তাহলে এফ এ সংজ্ঞাত মানে কি, এফ এর একটা নির্দিষ্ট একটা মান পাবো আমরা, ঠিক আছে, এরকম মানে ব্যাপারটা বলতে আছে। আমরা যদি ধরি এফ এক্স সমান এক্স স্কোয়ার ধরলাম, ঠিক আছে, এফ এক্স সমান এক্স স্কোয়ার ধরলাম, তো এখানে যদি আমি 1 বসাই তাহলে কিন্তু একটা নির্দিষ্ট মান পাবো। এফ যদি 1 বসায়, এক্সের জায়গায় কত বসাচ্ছি 1, তাহলে 1 স্কোয়ার মানে কত 1, এই যে একটা নির্দিষ্ট মান পাচ্ছি, মানে সংজ্ঞাত হচ্ছে, নির্দিষ্ট মান মানে একটা সংজ্ঞাত হবে, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট মান পাওয়া মানে সংজ্ঞাত হওয়া। কিন্তু যদি কোনো মানই পাই না তখন কিন্তু ওটা অসংজ্ঞাত হয়ে যায়, মানে মান আমরা বের করতে পারবো। যেমন ওই যে যেটা দেখালাম যে এফ এক্স সমান যদি 1/x হয়, এক্সের মান যদি আমরা 0 বসিয়ে দিই, এক্সের মান যদি 0 হয়ে যায়, এখানে এক্সের মান মানে এক্স এখানে যদি এফ অফ 0 নিই তাহলে কত হয়, এটা অসংজ্ঞাত হয়ে যাবে। এই যে অসংজ্ঞাত মানে আমরা এখানে কিন্তু কোনো মান পাবো না, ঠিক আছে, এখানে কোনো মানই পাচ্ছি না আমি। তাহলে
এই যে পয়েন্টগুলো, এই যে এক্স এই 0 পয়েন্ট আমরা অসঙ্গত হয়ে গেল, মানে কি ওটা ব্রেক হয়ে গেল, আর ব্রেক হয়ে গেলে তাহলে কিন্তু ওটা অসঙ্গত হয়ে যাবে। কিন্তু এখানে আমরা একটা নির্দিষ্ট মান পাচ্ছি, একে কত পেলাম, যখন এক্সের মান আমি 1 ধরলাম তখন কত পেলাম, 1 পেলাম। একইভাবে যদি আমি 2 বসাই এখানে, তাহলে কত হবে, 2 এর স্কোয়ার মানে 4। এভাবে প্রত্যেকটা আমরা কিন্তু সংজ্ঞাত হচ্ছে, তার মানে প্রত্যেকটা মান পাচ্ছে, নির্দিষ্ট একটা করে একটা নির্দিষ্ট মান পাচ্ছে। সুতরাং এই যে প্রত্যেকটা মান পাচ্ছে এই জন্যকে বলা হচ্ছে সংজ্ঞাত। তার মানে 1 নম্বর যে কন্ডিশনটা সেটা বলেছে এফ অফ এ সংজ্ঞাত হয়, তার মানে সংজ্ঞাত হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে সংজ্ঞাত হবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে বলছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্সের অস্তিত্ব থাকে। অস্তিত্ব কথার অর্থ হচ্ছে আমরা 11-এ যখন লিমিট করেছিলাম তো ওখানে আমরা পেয়েছিলাম যে লিমিটটা কখন অস্তিত্ব হবে আর কখন অস্তিত্ব থাকবে না। অস্তিত্ব তখনই বলবো যখন লিমিট এক্স টেন্স টু এফ এক্সের অস্তিত্ব তখনই থাকবে যখন লিমিটের বাম দিক থেকে এবং ডান দিক থেকে দুটো লিমিটই যখন ইকুয়াল হবে। মানে আমরা বলতে চাইছি এটাই যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস, মানে আমরা রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট, এই দুটো মানে যদি একই হয় তবেই কিন্তু লিমিটের অস্তিত্ব থাকে। তাহলে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স আর লিমিট এক্স টেন্স টু এ মাইনাস, এটা লেফট হ্যান্ড লিমিট, এটা কিন্তু রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে, এফ এক্স, এই দুটো মান যদি ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে, যদি ইকুয়াল হয় মানে সমান হয়, লিমিট মানে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়ে যায় তবেই কিন্তু লিমিটের অস্তিত্ব থাকবে। আর যদি ইকুয়াল না হয় তাহলে কিন্তু লিমিটের অস্তিত্ব থাকে না। তাহলে 2 নম্বর কন্ডিশনটা বোঝা গেল যেটা বললাম আমি। আবার বলছি একবার, লিমিট এক্স টেন্স টু এফ এক্সের অস্তিত্ব থাকবে তখনই থাকবে যদি লিমিটের রাইট হ্যান্ড লিমিট, যেটা আমরা 11-এ করেছি, রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট, এই দুটো লিমিটের যদি মান ইকুয়াল হয়। ইকুয়াল হলে তবেই আমরা বলতে পারবো যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্সের অস্তিত্ব আছে। আর যদি কোনো ইকুয়াল না হয় তবে কিন্তু ওরা অস্তিত্ব থাকবে না। তাহলে দ্বিতীয় নাম্বার যে শর্তটা সেটা ক্লিয়ার হলো। এবার আমরা আসবো 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত বলছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স সমান এফ অফ এ। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে লিমিট এক্স টেন্স টু এফ এক্স, এর কথার অর্থ হচ্ছে যেটা প্রথমে আমি করলাম যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই দুটো মান যদি একই হয় তার সঙ্গে কে সমান হবে না এফ অফ এ, মানে যে প্রথমে যে 1 নাম্বার যে আমরা পেয়েছিলাম এফ অফ এ সংজ্ঞাত হয়, এটা এ মানটা যা হবে তার মানে বলতে গেলাম যে এফ অফ এ মানে এই যে এফ অফ 2 এর মান আমি ধরলাম যে সাপোজ এফ অফ 2 এর মান কত পেয়েছি 4, তাহলে এফ অফ 2 এর মান যদি 4 হয় তাহলে লিমিট এক্স টেন্স টু যে মানটা থাকবে মানে লিমিটের এই যে ভ্যালু মানে এই ভ্যালুটা লিমিট রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু কত হবে 2 হবে, সরি 2 হবে না, আমি এফ অফ 2 সমান কত পেয়েছি 4 পেয়েছি। তাহলে লিমিট এক্স টেন্স টু এই মানে রাইট হ্যান্ড লিমিটের মানও কত হবে 4 হতে হবে এবং লেফট হ্যান্ড লিমিটের মানও কত হবে 4 হতে হবে। তার মানে আমরা বলতে পারছি যে এক কথায় যে প্রত্যেকটা মান মানে কি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং এফ অফ এ মানে প্রথমের যে মানটা, প্রত্যেকটা মান যদি ইকুয়াল হয়, ঠিক আছে, এই কথার অর্থ এটাই যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এবং এফ অফ এ মানে প্রথম যে মানটা, প্রত্যেকটা মান কী হবে ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর শর্ত। তা 3 নম্বর শর্তটা ক্লিয়ার হলো যে প্রথমে যে অস্তিত্ব মানে লিমিটের মানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই বের করব এবং তাদের মানটা এই প্রত্যেকটা মানে এফ অফ এ মানে প্রথমে যে মানটা আমরা বের করব পয়েন্টে, যে পয়েন্ট আমাকে বের করতে বলবে, এখানে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট বলেছিল বলে আমি এফ অফ এ লিখেছি, এখানে যদি 2 থাকতো তাহলে এফ অফ 2 লিখতাম, তো এই মানটা বের করতাম, আমাকে অপেক্ষক তো বলে দেবে, এফ এক্সের মান তো বলে দেবে, তাই না, এফ এক্স সমান এক্স স্কোয়ার বা এফ এক্স সমান এক্স কিউব, কোনো একটা মান তো একটা পার্টিকুলার বলে দেবে। সে মানে যদি আমি বসাই এবং প্রত্যেকটা মান যদি ইকুয়াল হয় মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং এই এফ অফ যে মানটা পাবো যে পয়েন্টে দেওয়া থাকবে সে মানটা প্রত্যেকটা মান যদি ইকুয়াল হয়ে যায় তবেই কিন্তু এর কি থাকবে মানে সন্তত হবে, ঠিক আছে। এই 3 নম্বর কন্ডিশন যেটা বললাম সেটা বোঝালাম যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যে মানটা পাবো সেটা হচ্ছে যে প্রথম যে পয়েন্টের সঙ্গে কী হতে হবে ইকুয়াল হতে হবে, ঠিক আছে। এবার আমরা এক কথায় এই 3টেকে আমরা যদি একত্রিতভাবে বলতে চাই যে কোনো একটা পয়েন্টের সন্তত তখনই হবে যখন আমরা বলবো যে এফ এক্স অপেক্ষককে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত বলা হয় যদি কখন না লিমিট
ওই যে বললাম যেটা এখনই, যে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এবং এফ অফ এ, মানে যে পয়েন্টে দেওয়া আছে সে পয়েন্টের মানটা তিনটে মান যদি ইকুয়াল হয়ে যায় তবেই কিন্তু আমরা বলবো যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অপেক্ষকটি কী আছে, সন্তত আছে। বোঝাতে পারলাম কি বললাম আমি? ঠিক আছে, তাহলে আমরা কি এক কথা যেটা বলতে চাইছি আমরা, মানে এই অঙ্কটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে এটা, যে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুটোই ইকুয়াল হতে হবে, তার সঙ্গে যে পয়েন্টে আমরা বের করতে বলবে, যে অপেক্ষকের একটা পয়েন্ট মানে দেওয়া থাকবে, সেই পয়েন্টটা যদি পেয়ে যায়, ইকুয়াল মানটা পেয়ে যায়, প্রত্যেকটা মান যদি ইকুয়াল হয়ে যায়, লেফট রাইট অ্যান্ড যে পয়েন্টে বের করতে বলে অপেক্ষকের, ঠিক আছে, তিনটে মানে যদি আমরা ইকুয়াল পেয়ে যাই তবেই বলবো যে পয়েন্টে দেওয়া থাকে, মানে এখানে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে বলেছে, তাহলে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত হবে। আর যদি তিনটে পয়েন্টের মধ্যে একটা যদি ব্রেক করে যায়, মানে একটা পয়েন্ট যদি না মিলে, মানে আমি দেখছি যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট মিললো না, যদি না মিলে যায় তাহলে কিন্তু এটা অসন্তত হয়ে যাবে, মানে একটা পয়েন্টে ব্রেক করে গেছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে সন্ততর মূল উদ্দেশ্য এবং মূল সংজ্ঞা এটাই, ঠিক আছে। এবার 2 নম্বর যেটা কন্ডিশন বলেছে যে এফ এক্স অপেক্ষক, আগেরটা আমরা কি বললাম যে এটা হচ্ছে সন্তত মানে কন্টিনিউটি, ঠিক আছে। এবার আসছে ডিসকন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউটি, ঠিক আছে। তো 2 নম্বরে বলেছে কি এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হওয়ার কোনো শর্তকে সিদ্ধ না করে, মানে আমি যে এফ এক্সের যে শর্তগুলো, মানে সন্তত হওয়ার যে শর্তগুলো আমি বললাম, সে শর্তের মধ্যে যদি কোনো একটা শর্ত মিলল না, সিদ্ধ না করে মানে মিলল না, কোনো একটা শর্ত মিলল না, যদি না মিলে, ঠিক আছে, তবে এফ এক্সের অপেক্ষকটিকে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অসন্তত বলা হয়। তার মানে আমরা যেটা বোঝাতে এখনই চাইলাম যে তিনটে পয়েন্ট যদি মিলে যায়, যেটা আমরা বের করতে চাইছি যে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং যে পয়েন্টে অপেক্ষকের বের করব মানটা, সে পয়েন্টে যদি তিনটেতেই যদি তিনটে মিলে যায় তাহলে কিন্তু সংজ্ঞাত বলবো এবং সেটা হচ্ছে সন্তত হবে। কিন্তু এমন কোনো একটা পয়েন্ট থাকবে যার জন্য ওই তিনটে পয়েন্টের, মানে যে তিনটে শর্ত পেয়েছে, তিনটে শর্তের মধ্যে একটা কিন্তু ব্রেক করে যাবে, একটা কিন্তু সিদ্ধ না হতে পারে, বা দুটো না হলে যে কোনো একটা পয়েন্ট যদি আমরা সেই পয়েন্টে যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু সেই পয়েন্টে কিন্তু ওটা অসন্তত হয়ে যাবে, ঠিক আছে। সেই পয়েন্টকে আমরা কী বলবো, অসন্ত, এটাই বলেছে এখানে। এবং যে পয়েন্টে যে অসন্তত হলো সেই পয়েন্টকে বলা হয় অসন্তত বিন্দু, মানে যে পয়েন্টটা আমরা ব্রেক করলো, মানে যেরকম আমরা ফার্স্ট যে এক্সাম্পল দিলাম যে এফ এক্স সমান কত ছিল, একটু এক্সাম্পল একটু দেখিয়ে দিই একটু, তাহলে ক্লিয়ার হয়ে যাবে এটা। এফ এক্স সমান ছিল হচ্ছে 1/x, তাই তো। এই যে এফ এক্স সমান 1/x পেয়েছিলাম, এখানে কোন পয়েন্টে ব্রেক করেছে, এখানে এক্স ইকাল টু 0 পয়েন্টে কিন্তু ব্রেক করে গেছে, কারণ এক্স ইকাল টু 0 পয়েন্টে এটা অসংগত হবে। এই অসংগত হওয়ার জন্য কিন্তু এটা ব্রেক করে গেল, এবং সেই যে এক্স ইকাল টু যে 0 পয়েন্টটা পেয়েছি সেই 0 পয়েন্টকে বলবো অসন্তত বিন্দু, কারণ এই পয়েন্টে কিন্তু ব্রেক করে গেছে, ঠিক আছে। এটাকে আমরা কী বলবো তাহলে, অসন্তত বিন্দু। তাহলে এটা হলো সন্তত এবং অসন্তত বিন্দুর সংজ্ঞা জানলাম আমরা। এবার যেটা আমরা বলবো যে অপেক্ষকের কিছু সন্ততার প্রাথমিক প্রয়োগগুলো, ঠিক আছে। যেমন বলেছে এখানে কয়েকটি প্রাথমিক অপেক্ষকের সন্ততা, মানে এগুলো কিছু একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনের জন্য কোন ফাংশনগুলোর জন্য এবং কিসের জন্য এটা সন্তত হবে সেটার শর্ত এখানে দিয়ে দিয়েছি। তো কিছু কিছু পয়েন্টগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি, সে পয়েন্টগুলো একটু ভালো করে দেখে নাও, আমি প্রত্যেকটা পয়েন্ট এখানে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, 1 নম্বরে যেটা আছে বলেছে এফ এক্স সমান এক্স টু দি পাওয়ার এন, এফ এক্স সমান এক্স টু দি পাওয়ার এন। এবার এখানে যে শর্তগুলো বলছে এনের মানটা কী হতে পারে, এনের মানটা তো পজিটিভ হতে পারে, আবার এনের মানটা কি নেগেটিভ হতে পারে, ঠিক আছে। এনটা কিন্তু পূর্ণ সংখ্যা, এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা কোনগুলো আমরা জানি যে পূর্ণ সংখ্যা হচ্ছে এন সমান যেটা বলছে 0 +-1 +-2, তার মানে কি নেগেটিভ হতে পারে আবার কি পজিটিভ হতে পারে। তো নেগেটিভ হলে কি হবে এবং পজিটিভ হলে কি হবে, এবং পজিটিভ হলে সন্তত হবে না অসন্তত হবে, না নেগেটিভ হলে সন্তত হবে না অসন্তত হবে, সেটা কি করে বুঝবো সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়। তার আমরা ফাংশন দেখে তো সেটাই আমরা বের করব। তাহলে দেখব যে ধনাত্মক হলে কি হবে
এবং ঋণাত্মক হলে কী হয়? তো দেখি, ফার্স্ট যে বলেছে এন সমান, মানে এনের যে মানটা সেটা হতে পারে কি ধনাত্মক সংখ্যা। যদি ধনাত্মক সংখ্যা হয় তখন কি হয় দেখো, যে ধনাত্মক সংখ্যা হলে এক্সের সমস্ত বাস্তব মানে এফ এক্সটা কিন্তু সন্তত হবে, এই কথাটা বলেছে এখানে। তো স্বাভাবিক ব্যাপার, আমরা যদি একটা এর আগে একটা শর্ত আমি দেখিয়েছিলাম যে এফ এক্স সমান, যে ফাংশনটা আমি একটা লিখেছিলাম যে এফ এক্স সমান এক্স স্কোয়ার, তাই তো, এক্স স্কোয়ার, এনের মানটা এখানে কিন্তু 2, তাই তো, এবং 2-এর আগের যে চিহ্নটা সেটা কিন্তু প্লাস। যদি এরকম কোনো একটা ফাংশন থাকে, ঠিক আছে, সেই ফাংশনের প্রত্যেকটা মানে যে 2, এখানে যদি আমি 1 বসাই, বলেছিলাম কত 1 হবে, যদি 2 বসাই তাহলে কত হবে 4 হবে। এই যে প্রত্যেকটা মানগুলো পাচ্ছি, কিন্তু এগুলো দেখিয়েছিলাম আমি, গ্রাফে অঙ্কনও করেছিলাম, প্রথমে বুঝিয়েছি। গ্রাফটা যদি না দেখে থাকো তাহলে একবার দেখে নাও। তাহলে ওই গ্রাফটা আমি কী পাচ্ছিলাম, যে প্রত্যেকটা পয়েন্টে যে এখানে যদি 1 হয় তাহলে এখানে 1 হবে, এখানে যদি 2 বসায় তাহলে এখানে 4 হয়ে যাবে, আস্তে আস্তে বাড়বে, কিন্তু 3 হলে আর 9 হচ্ছে, আস্তে আস্তে কিন্তু বাড়ছে, এবং প্রত্যেকটা পয়েন্টগুলো এভাবে যদি যুক্ত করি আমরা কিন্তু বেড়ে যাবে, হবে আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। তাহলে এই যে প্রত্যেকটা পয়েন্ট পাচ্ছি, এবং প্রত্যেকটা পয়েন্টই কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়ে কী হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, সরলরেখাটা চলতে থাকছে, কোথাও কিন্তু ব্রেক করছে না। সুতরাং এই পয়েন্টগুলোতে, এই জন্য আমরা বললাম যে এক্সের যে কোনো মানের জন্য, আমি 1 বসালে বললাম যে 1 বসালাম তাহলে কত হলো 1 হলো, 2 বসালে 4 হচ্ছে, 3 বসালে 9 হচ্ছে। এবার প্রত্যেকটা পয়েন্টগুলো যে সমস্ত বাস্তব মান বলেছে, কিন্তু এখানে কিন্তু অবাস্তব বলেনি, এখানে বাস্তব, প্রত্যেকটা মানে নিতে হবে বাস্তব মান। তো প্রত্যেকটা মান যদি আমি এখানে বসাই, সব মানে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। সুতরাং প্রত্যেকটা পয়েন্ট এগুলো কী হবে, সন্তত হয়ে যাবে। হ্যাঁ, বাস্তব মানে এফ এক্স মানগুলো প্রত্যেকটা কী হবে, সন্তত হবে, মানে অপেক্ষকটি সন্তত হবে প্রত্যেকটা বাস্তব মানের জন্য। আচ্ছা, এবার চলে আসি দ্বিতীয় কন্ডিশনে। দ্বিতীয় কন্ডিশনটা কী বলছে, যে এন সমান যদি ঋণাত্মক হয়ে যায়, তাহলে এনের মান যদি ঋণাত্মক হয়, মানে আমি ধরলাম যে ব্যাপারটা এফ এক্স সমান কী ছিল, এক্স স্কোয়ার ছিল, তো আমি ধরে নিলাম এটা এফ এক্স সমান এক্সের মাথায় -2, মানে ঋণাত্মক, এনের মানটা কিন্তু ঋণাত্মক এখানে, ঠিক আছে। তো এনের মান যদি ঋণাত্মক হয়ে যায়, তাহলে এটাকে আমরা যদি এভাবে লিখি 1/x এর মাথায় স্কোয়ার লিখতে পারি, কারণ সূচকের নিয়ম, আমরা উপরে যদি -2 থাকে, সেটা যদি নিচে হরে যদি লিখি আমরা, তাহলে কত হবে 1/x স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো নিচে হয়ে গেল কিন্তু এটা। তো এখানে আমরা দেখতে পাবো যে এখানে কী লেভেল লাইনটা পড়ছে, আমি একবার ভালো করে শোনো সবাই। এন সমান ঋণাত্মক সংখ্যা হলে এক্স ইকুয়াল টু 0 ছাড়া, এক্সের মান 0, মানে এক্স ইকুয়াল টু 0 বাদ দিয়ে এক্সের সমস্ত বাস্তব মানে কিন্তু এফ এক্সটা সন্তত হবে। মানে আমি যদি এখানে 0 বাদ দিয়ে যে কোনো সংখ্যা নিই, 1, 2, 3, যে কোনো সংখ্যা নিই, সেগুলো প্রত্যেকটা বাস্তব মানে যে 1, 2, 3, -1, -2, -3, এগুলো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু হবে কি সন্তত। কিন্তু আমি যখনই 0 নিয়ে নেব, তখন কিন্তু ওটা হবে অসন্তত। কারণটা কি, 1/, যদি 0 হয়ে যায় তাহলে ওটা কি অসঙ্গত হয়ে যায়, আর অসঙ্গতে মানে হলেই ওটা ব্রেক করে যাবে, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যদি পজিটিভ হয় তাহলে প্রত্যেকটা বাস্তব মানের জন্য কিন্তু কী হয়ে যাবে, এটা সন্তত হবে। কিন্তু যখনই এনের মানটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু ওটা কিন্তু ব্রেক করে যাচ্ছে। কোন পয়েন্টে ব্রেক করছে না, এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ব্রেক করে যাচ্ছে। বাকি তুমি যে কোনো পয়েন্ট এখানে বসাতে পারো, 1 অথবা -1, 2 অথবা -2, যে কোনো পয়েন্ট আমি বসাই, তাহলে সেই পয়েন্টগুলো প্রত্যেকটা বাস্তব মানের জন্য কিন্তু এটা সন্তত হবে, শুধুমাত্র এক্স ইকুয়াল টু 0 ছাড়া, ঠিক আছে, বোঝা গেল। এবার আমি আসবো 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে কী বলছে, যে পি এক্স সমান a0 x⁴n প্লাস, মানে এটা সাফিক্সে বলা, ঠিক আছে, a0 সাফিক্স এটা আছে, a1 x⁴n, সরি এটা একটু ভুল হয়েছিল এখানে, a1 x⁴n-1, কারণ আমরা যে পাওয়ারটা লিখছি প্রথমে n হবে, এখানে প্রত্যেকটা পয়েন্টে তো n হতে পারে না, কারণ আস্তে আস্তে কী হচ্ছে, কমছে। হ্যাঁ, প্রথমে a0 x⁴n, তারপরে a1 x⁴n-1, n থেকে কমে গেল 1, আবার তারপরে কত হবে a2 x⁴n-2, আস্তে আস্তে কমবে কিন্তু, হ্যাঁ, এক এক করে কমছে এখানে। এভাবে কমতে 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 কোথায় থেমেছে, এখানে কিন্তু এক্স পাওয়ার কত আছে 1, আর লাস্টে যেটা আছে an-1 এক্স প্লাস লাস্টে কত x⁴0, মানে অ্যাকচুয়ালি কত হবে 1 হবে। তো এটা কিন্তু একটা বহুপদী সংখ্যামালা, ঠিক আছে, বহুপদী সংখ্যামালা। তো এটাকে আমরা কি বলবো, বহুপদী অপেক্ষক এখানে বলেছে, বা বহুপদী সংখ্যামালা, যাই হোক। এবার এই যে ফাংশনটা আমরা পেলাম, পি এক্স সমান যে ফাংশনটা পুরোটা পেয়েছি, অপেক্ষকটা পেয়েছি, এই অপেক্ষকের নাম বললাম কি, বহুপদী অপেক্ষক, ঠিক আছে। তো আমরা এবার যেটা বলবো, যে বলেছে কি একটি বহুপদ অপেক্ষক হলে এক্সের সমস্ত বাস্তব মানে পি এক্স সন্তত হবে। এখানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এখানে কী হবে,
যদি এই যে কোনো একটা এইভাবে আমরা যদি কোনো বহুপদী অপেক্ষক পাই এরকম টাইপের কোনো ফাংশন আমরা দেখবো, সব ফাংশন এখানে থাকবে। তো এরকম যদি বহুপদ অপেক্ষক পাই তাহলে এক্সের যে কোনো মানের জন্য, এক্সের মান কিন্তু এক্সের যে কোনো মানের জন্য এখানে কিন্তু এটা সন্তত হয়ে যাবে। এক্সের বাস্তব মান, এক্সের বাস্তব মান মানে কি 1 -1 -2 √2 -√3 প্রত্যেকটা, ঠিক আছে। এখানে কিন্তু বাস্তব বলতে অবাস্তব মান নয়, শুধুমাত্র বাস্তব মানেই কিন্তু সন্তত, ঠিক আছে। এখানে বলে দিয়েছে যে এক্সের সমস্ত বাস্তব মানে এক্সের যে কোনো মানের জন্য এখানে মানে এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এটা কিন্তু সন্তত হবে। এটা একটা তাহলে বহুপদী অপেক্ষক, ঠিক আছে। আচ্ছা, এবার আসবো আমরা 3 নম্বর পয়েন্টে। বলছে 3 নম্বর পয়েন্টের এ নাম্বারটা বলেছে এক্সের সমস্ত বাস্তব মানে সাইন এক্স ও কস এক্স অপেক্ষক দুটি সন্তত। এক্সের সমস্ত বাস্তব মানে, এক্সের সমস্ত বাস্তব মানে এক্সের মান 0, 60 ডিগ্রি, যেগুলো আমরা প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা নিই এখানে কিন্তু নিই, এখানে কিন্তু সাইন এবং কসের কোনো মানই কিন্তু অসংগত হয় না, ঠিক আছে, এক্সের যে কোনো বাস্তব মানের জন্য। তাহলে তার মানে কি সাইন এক্স এবং কস এক্সের নির্দিষ্ট একটা করে মান পাবো আমরা, এবং সে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমরা সংজ্ঞাত হবে, এখানে অসংজ্ঞাত হবে না। এটা বলতে চাইছে এক্সের যে কোনো মানের জন্য এটা কি সংজ্ঞাত, এবং সংজ্ঞাত হলে কি বলবো আমরা, এটা সন্তত। তাহলে সাইন এক্স এবং কস এক্সের মানগুলো এক্সের যে কোনো মান বসায়, বাস্তব মান বসায়, সেটা কী হয়ে যাবে, সন্তত হয়ে যাবে। আচ্ছা, এবার বি নাম্বার অপশানে কি বলছে, এক্স সমান 2n + 1 π/2, এন এর মানটা পূর্ণ সংখ্যা। এন এর মান পূর্ণ সংখ্যা বললাম মানে বলতে বোঝায় কি, এন পূর্ণ সংখ্যা বলতে কি, এন এর মান হচ্ছে 0 হতে পারে, +-1 মানে +1 বসাতে পারি, -1 বসাতে পারি, +2 -2 +3 -3 প্রত্যেকটা মানই বসাতে পারি এন এর মানটা। এন মানে পূর্ণ সংখ্যা। বলেছে কি তারপর, যে মানসমূহ ছাড়া যে কোনো পূর্ণসংখ্যা মান, তার মানে কি এক্স সমান এ মানটা, ঠিক আছে, এক্স সমান 2n + 1 π/2 মানসমূহ ছাড়া মানে এ মানটা ছাড়া এক্সের অন্য সব বাস্তব মানে এ মানগুলো বাদ দিয়ে, ঠিক আছে, এ মানটা বাদ দিয়ে এক্সের বাকি যে পয়েন্টগুলো আছে, এ মানটা বাদ দিয়ে বাকি যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টে কিন্তু tan x এবং sec x অপেক্ষক দুটি সন্তত হবে। মানে এই পয়েন্টগুলোতে কিন্তু ব্রেক করবে, এই পয়েন্টগুলোতে অসংগত হয়ে যাবে। সেজন্য বলছে এখানে এই পয়েন্টগুলোতে অসংগত হবে বলে মানে ট্যানের যে এক্সের যে ভ্যালুটা, এখানে যদি এই tan × 2n + 1 π/2 যদি বসায় তাহলে কিন্তু এই পয়েন্টে কিন্তু ব্রেক করে যাবে, মানে অসংগত হয়ে যাবে। একইভাবে সেকের মানটাও কিন্তু এই পয়েন্টে কীভাবে ব্রেক হবে, ঠিক আছে। এই জন্য বলেছে এই মানটা বাদ দিয়ে, মানে এই যে x = 2n + 1 π/2 এই মানটা বাদ দিয়ে বাকি যে পয়েন্টগুলো পাবো আমরা প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু এটা সন্তত, শুধুমাত্র এই মানটা বাদ দিয়ে, এটা বলতে বুঝিয়েছে। এবার আসবো আমরা সি নাম্বারটা। আচ্ছা, সিতে কি বলছে, আমরা সি সমান লিখলাম x সমান n পাই, ঠিক আছে, সি সমান x সমান n পাই এটা বলছে। তো এ মানসমূহ ছাড়া মানে এ মানটা ছাড়া, একইভাবে আগের যেটা করলাম, এ মানটা ছাড়া এক্সের অন্য সব বাস্তব মানে cot x ও cosec x, আগেরটা ছিল কিন্তু tan x আর sec x, এখানে x সমান যদি n পাই হয়ে যায় তাহলে কিন্তু এই কটের মান আর কোসেকের মান দুটো মানে কিন্তু অসংগত হয়ে যাবে। x সমান যদি n পাই হয়, n এর মানটা পূর্ণ সংখ্যা যে কোনো, যদি প্রত্যেকটা মান x মানে কট যদি n পাই হয়ে যায় তাহলে যে কোনো মানে যদি বসায় এখানে মানে 2 পাই হোক বা 3 পাই হোক, যে কোনো মান যদি বসায় কটের মানটা কিন্তু অসংগত দিয়ে দিবে। এই কটের মান যদি অসংগত দিয়ে যায় তাহলে কিন্তু ওটা কী হবে, ব্রেক করে যাবে, আর ব্রেক করলে কিন্তু ওটা অসন্তত হয়ে যাবে। কট এবং কোসেক দুটো মানে কিন্তু এই মানে কী হবে, ব্রেক করবে, মানে অসংগত হয়ে যাবে, ঠিক আছে। তো বাকি যে পয়েন্টগুলো থাকছে পড়ে সেই পয়েন্টগুলোতে কিন্তু এটা সন্তত, ঠিক আছে। এবার 4 নাম্বারটা কী বলছে, এক্সের সমস্ত বাস্তব মানে এক্সের যে কোনো মানের জন্য e⁻x এর অপেক্ষক, এটা একটা মানে এক্সপোনেনশিয়াল ফাংশন বলা হয়, ঠিক আছে, e⁻x দিয়ে, আর এর মানটা হচ্ছে 2 থেকে 3 এর মধ্যে থাকে, ঠিক আছে। তো এক্সের সমস্ত বাস্তব মানে e⁻x অপেক্ষক সন্তত, প্রত্যেকটা মানে এক্সের যে কোনো মানের জন্য এটা কিন্তু হবে সন্তত হবে e⁻x এর মানটা। আর 5 নাম্বারটা কি বলছে, এক্সের সমস্ত ধনাত্মক মানে, এখানে ধনাত্মক মান কথা বলে দিয়েছে কিন্তু ধনাত্মক ঋণাত্মক না, এক্সের তাহলে প্রত্যেকটা মানে এখানে কী হতে হবে, ধনাত্মক হতে হবে। যে কোনো ধনাত্মক মান বসায় সে মানটার জন্য কিন্তু এটা অপেক্ষকটি কী হবে, সন্তত হবে। ঋণাত্মক মান হলে কিন্তু হবে না, এখানে আগেই উল্লেখ করে দিয়েছে ধনাত্মক মানে,
ঠিক আছে, তাহলে এক্সের মানগুলো প্রত্যেকটা যদি ধনাত্মক হয় 2 3 4 5 6 যে কোনো মান যদি বসায় এখানে সেই মানটার জন্য কিন্তু এটা সন্তত হবে। ঠিক আছে, তাহলে এই হলো সন্তত এবং অসন্ততর মূল কনসেপ্ট। ঠিক আছে, এবার আমরা যেটা করব এমসিকিউ শুরু করব। ঠিক আছে, এমসিকিউ থেকে আমরা এক এক করে প্রত্যেকটা অঙ্কগুলো সলভ করে শিখবো। ঠিক আছে, এখন আস্তে আস্তে আমরা চলে যাবো এমসিকিউ দিয়ে, যেগুলো প্রত্যেকটা অতি সংক্ষিপ্ত দীর্ঘ, এবার আমরা সলভ করতে শুরু করব।